অনেক অনেক স্বাগত। গতকাল একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি, তাতে আমার একজন দর্শক লিখেছেন যে দাদা, নিত্য গোপাল পূজা করি এবং জন্মাষ্টমীর জন্য জন্মাষ্টমীর আয়োজনও বেশ বড় করেই করি, তো তার সঙ্গে যদি বিশেষ কিছু উপাচার গাইড দেন তাহলে, এবং তার কারণ প্রতিটি অনুষ্ঠানে শাস্ত্রীয় কিছু উপাচার আপনি দেন এবং আমি আপনার অনুষ্ঠান অনুসরণ করি, আমি আপনার অনুষ্ঠানে ফলোয়ার, তাই এই রিকোয়েস্ট করলাম। এইরকম একটা মেসেজ গতকাল পেয়েছি। তো প্রথমেই বলবো, রিকোয়েস্ট বলবেন না। তার কারণ সৌভাগ্য দর্পণ শুধুমাত্রই অনুষ্ঠিত হয় আপনাদের জন্যই, সুতরাং সেই কারণের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই অনুষ্ঠান, সুতরাং এখানে সম্পূর্ণরূপে জানার অধিকার আপনাদের রয়েছে এবং প্রতিটি অনুষ্ঠানে সেই চেষ্টাই করা হয় যাতে আপনাদের কাছে শাস্ত্রসম্মত শাস্ত্রীয় উপাচার আপনাদের কাছে তুলে ধরতে পারি এবং প্রতিটা অনুষ্ঠান যে আপনারা যে মনোযোগ সহকারে দেখেন এবং বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইছেন, এটাও একটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি এবং এই প্রাপ্তির অপরিমেয়তাকে কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমার চেষ্টা থাকে সবসময় যে আপনাদের কাছে সবকিছু একটা সঠিক তথ্য তুলে ধরার জন্য। এবং সৌভাগ্য দর্পণ যবে থেকে আরম্ভ হয়েছে, পুরোনো দিনেও দেখতে পাবেন যে ইউটিউব সার্চ করলে, সৃষ্টি টিভি তীর্থব্রত আচার্য সার্চ করলে যেখানেও দেখতে পাবেন যে পুরনো জন্মাষ্টমীর অনেক অনুষ্ঠান সেখানে পেয়ে যাবেন। সৌভাগ্য দর্পণ যবে থেকে তার পথ চলা শুরু করেছে, প্রতিটা ক্ষেত্রেই বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ উপাচার কিন্তু আপনাদের জন্য অবশ্যই রেখে দিয়ে গিয়েছে এবং সেটা আপনাদের কাছে প্রতিনিয়তই উপস্থাপিত করে চলেছে। দেখুন, তাতে অনেকেরই জেলাসি বাড়তে পারে, তা নিয়ে তীর্থব্রত কিছু যায় আসে না, কারণ তীর্থব্রত যতটুকু জানে তা দিয়ে রথী মহারথীদের যে কপালে ভাঁজ ফেলতে পারে সেটা রথী মহারথীরা ভালো মতো করেই বুঝতে পারছে। দেখুন, আমাদের যে জন্মাষ্টমী তিথি, এই জন্মাষ্টমী তিথি আগামী 26শে আগস্ট, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে আজ তুলে ধরবো, যে শ্রীকৃষ্ণের যে জন্ম নক্ষত্র, সেই জন্ম নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম এবং আমাদের এই যে জন্মাষ্টমী তিথি সকাল 8:14 থেকে পড়ে যাচ্ছে সোমবার, অর্থাৎ 26শে আগস্ট সকাল 8:14 তিথিটি পড়ছে, কিন্তু তখন চলবে কৃত্তিকা নক্ষত্র এবং এই কৃত্তিকা নক্ষত্র থাকবে 3:57:36 পর্যন্ত। তারপর 3:57:36 পরে রোহিণী নক্ষত্র। অর্থাৎ আমাদের জন্মাষ্টমীর যে কোনো ধরনের উপাচার বলুন, যে কোনো ধরনের প্রয়োগ বলুন, যে কোনো ধরনের পূজা বলুন, সেটা কিন্তু অবশ্যই 3:57 পর, 3:57:36 পরে কিন্তু আমাদের উপাচার করতে হবে। এবং দেখুন, জন্মাষ্টমী তিথি মূলত আমাদের যে পূজাটি হয় সেটা মূলত রাত্রি কেন্দ্রিক করেই হয়, কিন্তু এখানে এবারে যে সময় তিথিটি পাওয়া গেছে তার পরের দিন সকালবেলা সারাদিন প্রায় আমরা পাচ্ছি, তো এই উপাচারগুলো আমরা পরের দিনেও করতে পারি, কিন্তু মূল যে পূজা, সেই পূজাটা কিন্তু আমাদের সন্ধ্যাবেলাই হবে। এবং কাল রাত্রি পাওয়া গেছে 10:31 থেকে 11:38। সুতরাং যে কোনো পূজার বা যে কোনো উপাচারের যে প্রয়োগ করবেন সেটা কিন্তু এই যে কাল রাত্রি পিরিয়ডটি বললাম, 10:31 থেকে 11:38 রাত, এই সময়টাকে কিন্তু একটুখানি খেয়াল রেখে, কারণ এই সময়ে কোনো রকম কোনো প্রয়োগ বা কোনো পূজা কিন্তু করা চলবে না, হয় তার আগে করতে হবে অথবা তার পরবর্তী ক্ষেত্রে করতে হবে। এটা গেল আমাদের সময়। এবার এই জন্মাষ্টমী তিথিকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। দেখুন, যে কোনো ধরনের ক্ষেত্রে বাড়ির আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভাইজেশন। এই ফাইন্যান্সিয়াল ইম্প্রুভাইজেশন যারা চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, কামধেনু গাইয়ের একটি ছবি অথবা যদি কোনো স্ট্যাচুও হয় সেটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন এবং এই দিন শ্রীকৃষ্ণকে একটু ক্ষীর প্রদান করুন এবং ক্লিং মন্ত্র জাপ করতে করতে আপনার মনের যা কাঙ্ক্ষিত আছে সেটিকে জানান। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের ফাইন্যান্সিয়াল যে ক্রাঞ্চ, সেই ক্রাঞ্চটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হবে। এবার দেখবেন বাড়িতে অনেক ক্ষেত্রেই অনেক চেষ্টা করছেন বা নিজের জীবনে অনেক রকম চেষ্টা করছেন, কিন্তু তার কোনো রকম সঠিক ফলপ্রসূতা আসছে না। বাড়িতে মাঝে মধ্যে কোনো না কোনো কারণে সমস্যা লেগে থাকে, ব্যবসাটা আগে যেরকম ভাবে চলতো সেই মতো করে ইম্প্রুভাইজেশন হচ্ছে না,
আপনার কর্মস্থলে কিছু না কিছু সমস্যা ফেস করছেন। তো এই দিনে একটা বিশেষ কথা বলবো, দেখুন আপনাদের যা পূজা পদ্ধতি সেটা তো আছেই, তার সঙ্গে কিছু অ্যাডিশন করবেন। শ্রীকৃষ্ণকে বা গোপালকে, দেখুন যে বাড়িতে গোপাল যত বেশি পরিষ্কার তাদের ক্ষেত্রে কিন্তু তাদের আয় উন্নতি, তাদের যে সার্কামস্টেন্সিয়াল যে ইমপ্রুভমেন্ট সেটাও কিন্তু অনেক বেশি হয়। সুতরাং গোপালকে কিন্তু অনেক পরিষ্কার এবং তাকে সুন্দরভাবে রাখতে হবে। এবং পঞ্চামৃত দিয়ে এদিনকে স্নান করাতে হবে। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে অবশ্যই শ্বেত বস্ত্র অথবা হলুদ বস্ত্র, তার কারণ গোপালের বা শ্রীকৃষ্ণের কিন্তু শ্বেত বস্ত্র বা হলুদ বস্ত্র কিন্তু তার খুব পছন্দের, সুতরাং সেই বস্ত্রকে পরিধান করাতে হবে। এরপর আপনারা কি করবেন, একটা পাত্রের মধ্যে একটা আমলকি, 3টে অথবা একটা হলুদ কড়ি, অল্প একটু গুঁড়ো হলুদ, অল্প একটু সিঁদুর, এটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে সেটা শ্রীকৃষ্ণকে বা গোপালকে অর্পণ করবেন। এবং এই তিথি শেষ হয়ে যাওয়ার পরে সেই হলুদ কাপড়টি সমেত এটাকে একটি জায়গাকে বেঁধে আপনার বাড়ির ক্যাশ বক্সে, আপনার ব্যবসা স্থলে অথবা আপনার বাড়ির সামনে ঝুলিয়ে দিন। বাড়িতে যদি কোনো নেগেটিভিটি থাকে, কোনো নেগেটিভ অ্যাপ্রোচ থাকে, সেটা 100% এখানে কন্ট্রোল হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার যে ব্যবসায় যে ইমপ্রুভমেন্ট, যে ইমপ্রুভমেন্টটা অনেকদিন ধরে আটকে ছিল, তার দেখবেন ধীরে ধীরে কিছু কিছু ফিজিবিলিটি ইমপ্রুভাইজেশন দেখতে পাচ্ছেন। আর আপনার কর্মস্থল, যে কর্মস্থলে আপনি অনেক প্রবলেম পাচ্ছিলেন, এটাকে যদি ক্যারি করতে পারেন অথবা আপনার ডেস্কের জায়গায় যদি রেখে দিতে পারেন, তাহলে দেখবেন এখান থেকে অনেকটা ইমপ্রুভাইজেশন কিন্তু এখান থেকে আপনি পাবেন। দেখুন একটা উপাচার আমাদেরকে তার ফিজিবল জায়গাটা তৈরি করতে পারে, একটা কর্ষণ ভূমিকে তৈরি করবে, কিন্তু তার থেকে যদি সোনার ফসল ফলাতে হয় তার জন্য একটা জন্মছকে সঠিক পর্যায়ক্রমিক বিচার বিশ্লেষণের প্রয়োজন থাকে। এবং এই বিচার বিশ্লেষণটাকে সঠিকভাবে করে সেটাকে যদি সঠিকভাবে আমাদের যদি তার উপযুক্ত যা পরিশোধনের দরকার সে পরিশোধন যদি করা যায়, তাহলে জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকেও আমরা দূরীভূত হতে পারি এবং আমাদের যে সাফল্য সেই সাফল্যের পথেও কিন্তু এগিয়ে যেতে পারি। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনা আবার ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সোমেন বলছি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে? হ্যাঁ। সোমেন বাবু, আপনার জন্ম তারিখ? 19/5/2003। হ্যালো, 19th May 2003। জন্ম সময়? সোমেন বাবু আপনার জন্ম সময়? সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা, 7 PM। জন্মস্থান? মিদনাপুর। হ্যাঁ, মেদিনীপুর। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? হ্যাঁ, দেখা হয়, মাঝখানে দেখা হচ্ছে। কেমন লাগছে? ভালোই। আচ্ছা সোমেন বাবু, আপনার এখানে যে পাওয়া যাচ্ছে 19th হচ্ছে আপনার জন্ম তারিখ। এই 19th যারা মানুষ হয়, অর্থাৎ এদের বেসিক নাম্বার হচ্ছে 1, অর্থাৎ যথেষ্ট আত্মকেন্দ্রিক, লিডারশিপ কোয়ালিটি নিজেদের মধ্যে, নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা নিজেদের মধ্যে রয়েছে, প্রচুর পরিমাণ নিজেকে চেষ্টা করেন এবং যে কোনো কাজের জন্য সবসময় নিজেকে নিয়োজিত করেন, কিন্তু মাঝে মাঝেই কিছু না কিছু ফিজিবল জায়গা থেকে তার সঠিক উত্তর আসার ক্ষেত্রে বা যতটা প্রয়োগ করছেন সেই আনসার আসার ক্ষেত্রে একটা সমস্যা থাকে। এবং যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্টভাবে উদার এবং জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং সকলকে সাহায্য করার জন্য সবসময় কিন্তু এগিয়ে থাকেন। এবং এখানে লগ্ন পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, এবং রবি পাওয়া গেছে কৃত্তিকা নক্ষত্রে। এই কৃত্তিকা নক্ষত্রে রবি যখন পাওয়া যায় নিজের নক্ষত্রে, কিন্তু কৃত্তিকা নক্ষত্র যতদিন রবি পাওয়া যায় তখনই লাইফে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস চলতে থাকে। এবং 2003 সালে জন্ম, 2024 সাল, মানে বলা যায় 21 বছর বয়স। এবং এখানে রবি রাহুযুক্ত অবস্থা বসে রয়েছে। এই যে রবি রাহুযুক্ত অবস্থায় এবং এখানে লগ্নে কেতু, এই যে লগ্নে কেতু থাকার কারণে এবং সেই কেতু রয়েছে অনুরাধা নক্ষত্রে এবং লগ্নও পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে। এই অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা অনেক দায়িত্ববান হয় এবং তার সঙ্গে সঙ্গে জীবনে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু চলে, অর্থাৎ জীবনটা খুব একটা সরল রৈখিক পথে খুব সহজে সবকিছু হয়ে যায় এরম কিন্তু নয়। লগ্নের দ্বিতীয় স্থানে এখানে চন্দ্র অবস্থান করছে, কিন্তু চন্দ্রের দ্বিতীয় স্থানে এখানে মঙ্গল অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায়।
এবং এখানে ষষ্ঠপতি তুঙ্গস্থ অবস্থায় বসে থাকার কারণে, লগ্নপতিও তুঙ্গস্থ অবস্থায় বসে থাকার কারণে যে নিজের চেষ্টাতেই নিজের উন্নতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যতটা পরিমাণ চেষ্টা করবেন সেই অনুযায়ী কিন্তু ইম্প্রুভাইজেশনের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে বৃহস্পতিও তুঙ্গস্থ অবস্থায় এবং মঙ্গলও তুঙ্গস্থ অবস্থায়, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্টের যথেষ্ট চেষ্টা করেন, কিন্তু সেটা সঠিকভাবে হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা মাঝে মধ্যে কিন্তু আপনাকে ফেস করতে হয়। কিন্তু যে কোনো সমস্যা থেকেই নিজেকে খুব তাড়াতাড়ি কনফিডেন্সের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন এবং যে কোনো প্রবলেমকে নিজেকে খুব সুন্দরভাবে ট্যাকল করতে পারেন। আপনার এখানে বর্তমানে যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেন্দ্রিক এবং ফাইন্যান্স রিলেটেড, অর্থাৎ আপনার কেরিয়ারকে আপনি যেভাবে প্ল্যানিং করছেন সেই প্ল্যানিংটার প্রপার ওয়েতে তার অ্যাকচুয়াল এক্সিকিউশন কিভাবে করবেন সেটাকে ঠিক বুঝে উঠতে পারছেন না। একটু শেয়ার করবেন। হ্যালো, যা বললাম তা একটু শেয়ার করবেন, সেগুলো কি সঠিক নাকি ভুল? ঠিক ঠিক ঠিক। এবং আপনার মূলত প্রশ্ন এখানে কেরিয়ার নিয়ে এবং গভর্নমেন্ট ওরিয়েন্টেড পরীক্ষা দিচ্ছেন, কিন্তু সেই গভর্নমেন্ট ওরিয়েন্টেড পরীক্ষা অ্যাকচুয়ালি কোন এরিয়াতে গেলে প্রপার প্ল্যানিংটা হবে সেটা বুঝে উঠতে পারছেন না, তাই তো? হ্যালো হ্যালো হ্যালো, শোভেন বাবু আছেন লাইনে? হ্যালো, আছি আছি। হ্যালো, হ্যাঁ একটু রেসপন্স করুন, নাহলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন না। যে কথাগুলো বলা হলো সেগুলি কি সঠিক? হ্যাঁ হ্যাঁ সঠিক। এবং আপনার যে প্রশ্ন এখানে মূলত কেরিয়ার ওরিয়েন্টেড, তাই তো? মানে লগ্ন আর রাশি দিলে ভালো হতো। হ্যালো, হ্যাঁ বলছি লগ্ন আর রাশি কি রাশি। যদি শুনুন, যদি শুধু লগ্ন রাশি জানার জন্য যদি অনুষ্ঠান দেখতে হয় তাহলে বলবো অনেক অনুষ্ঠান রয়েছে, সেখানে দেখে নেবেন। তার জন্য সৌভাগ্য দর্পণকে ফোন করার কোনো প্রয়োজন নেই, কারণ একদম শুরুতেই আপনার লগ্ন এবং রাশি সম্বন্ধে বলা হয়েছে। এখানে বৃশ্চিক লগ্ন পাওয়া গিয়েছে এবং লগ্ন পাওয়া গিয়েছে অনুরাধা নক্ষত্রে, পরিষ্কার করে বলা হয়েছে। যারা চাইছে শুধুমাত্র লগ্ন আর রাশি জানতে চাইছেন তারা অবশ্যই সৌভাগ্য দর্পণে ফোন করবেন। অনেক অনুষ্ঠান রয়েছে, তার কারণ একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে ডিটেলটাকে দেওয়ার চেষ্টা করা হয়। সুতরাং শুধুমাত্র রাশি লগ্ন দিয়ে জানার ইচ্ছা থাকে তার জন্য অনেক অনুষ্ঠান রয়েছে। দেখুন, এই চার্ট অনুযায়ী অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু সরকারি চাকরির যোগ যেটা মূলত প্রশ্ন ছিল সেটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের যে মূল আলোচনা ছিল যে জন্মাষ্টমীর দিনে। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোনামণি ঘোষ, নদিয়ার তেহট্ট থেকে বলছি। নদীকোটা। একটু নামটা বলবেন। সোনামণি ঘোষ। সোনামণি ঘোষ। সোনামণি দেবী, আপনার কার সম্বন্ধে জানবেন? আপনার সম্বন্ধেই? হ্যাঁ আমার নিজের সম্বন্ধে। একটু ডেট অফ বার্থটা শেয়ার করবেন। 3/2/2000। 3/2/2000। জন্ম সময়? 4:15। বিকেল 4:15? ভোর 4:15। ভোর 4:15। 4:15 AM। জন্মস্থান? নদীকোটা। কোন ডিস্ট্রিক্ট পড়ছে? নদিয়া। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? অনেকদিন ধরে দেখছি, আগের দিন চেষ্টা করছিলাম, লাইন পাইনি, আজকে পেলাম হঠাৎ করে। কেমন লাগছে? ভালো লাগে। আরো অনেক তো অনুষ্ঠান হয়, তার মধ্যে সৌভাগ্য দর্পণকে ভালো লাগার কারণ কি? কারণ আপনি প্রেডিকশনটা ঠিকঠাক দেন, ওর জন্য ভালো লাগে। না না, বহু মানুষ আমাদের মিডিয়া হাউসে আছেন, তারা কিন্তু সবাই সঠিক প্রেডিকশনই করেন। কিন্তু আপনি যেভাবে করেন ওটা বেশ ভালো লাগে, ওই জন্য আপনাকে কল করেছি নিজের সম্বন্ধে জানার জন্য। আচ্ছা সোনামণি দেবী, এখানে যা পাওয়া যাচ্ছে আপনার জন্ম তারিখ পাওয়া গেছে এখানে 3 তারিখ, এবং অর্থাৎ আপনার বেসিক নাম্বার হচ্ছে 3 এবং 3/2/2000, অর্থাৎ এটা সামগ্রিক করলে যে ডেস্টিনি নাম্বার পাওয়া যায় তা হলো 7। অর্থাৎ আপনি যা প্রপার প্ল্যান করেন সেই প্রপার প্ল্যান কখনোই এক্সিকিউট করতে পারেন না, মানে প্রপার যে প্ল্যান করেন সেই পরিকল্পনা সঠিক রূপদান করেন না, বা যা ভাবেন সেটা কখনো সেটা করে উঠতে পারেন না। কিন্তু নিজের পরিশ্রম এবং চেষ্টার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করেন, মানসিকভাবে যথেষ্টভাবে মাঝে মধ্যেই একটু বিরত থাকেন এবং মানসিক দিক থেকে মানসিক চাপ একটু বেশি নিয়ে থাকেন এবং যথেষ্ট পরিমাণ সেন্টিমেন্টাল মানুষ। এবং এখানে যা পাওয়া গেছে, চন্দ্র পাওয়া গেছে পূর্বাষাঢ়া নক্ষত্রে এবং লগ্ন পাওয়া গেছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, অর্থাৎ এবং বৃহস্পতি এখানে শনিযুক্ত, অর্থাৎ খঞ্জগুরু দোষ তৈরি করেছে। এবং লগ্নের দ্বিতীয় স্থানে লগ্ন পাওয়া গেছে এখানে ধনু লগ্ন, এবং তার দ্বিতীয় স্থানে রবি অবস্থান করছে কেতুযুক্ত অবস্থা, অর্থাৎ এখানে একটা গ্রহণ দোষ তৈরি হয়ে গেল এবং সমস্ত গ্রহগুলি এখানে রাহু এবং কেতু দ্বারা নিয়ন্ত্রিত, ফলে একটা কালসর্প দোষ তৈরি হয়েছে এবং এই কালসর্প দোষটা নেগেটিভ অ্যাপ্রোচ করছে। ফলে
কেরিয়ারের ইমপ্রুভমেন্ট এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে কিন্তু বর্তমান সময়টা চলছে। এবং লগ্নের দ্বাদশ স্থানে কোনো গ্রহ নেই, অর্থাৎ এখানে ধূর্ধুরা যোগ তৈরি হয়েছে। যাদের ক্ষেত্রে ধূর্ধুরা যোগ হয়েছে আমি অনেক আগে বলেছি যে তারা অবশ্যই 16 সোমবারের ব্রতটি করুন, তাতে তারা কিন্তু জীবনে অনেকটা ফলপ্রসূতা পাবেন। এবং লগ্নের তৃতীয় স্থানে মঙ্গল বুধ যুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ মানুষ আপনি সকলের জন্য চেষ্টা করলেও কিন্তু তারা কিন্তু আপনাকে সবসময় ভুল বোঝে। এবং আপনি ফাইন্যান্সিয়াল রিলেটেড এবং নিজের কেরিয়ার ওরিয়েন্টেশন এর জন্য যথেষ্ট চেষ্টা করেন এবং একটা প্রপার প্ল্যান করে এগোতে চাইছেন, কিন্তু সেই মতো প্ল্যান কিন্তু অনুযায়ী কিন্তু কোনো কাজ সঠিকভাবে রূপ হচ্ছে না। এবং ব্যক্তিগত জীবনটাও কিন্তু একটা আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলছে বিগত 1 থেকে 1.5 বছর ধরে। একটু শেয়ার করবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি ক্যারিয়ারের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমি হচ্ছে না। বিবাহে কি কোনো বাধা আছে? দেখুন, বিবাহ জায়গাটা একটু ডিস্টারবেন্সেস রয়েছে, তার কারণ আপনার যে সপ্তম পতি, সেই সপ্তম স্থান থেকে আমরা দেখি বিবাহ, এবং সেই সপ্তম পতি বুধ এখানে তৃতীয় স্থানে বসে রয়েছে এবং সে কিন্তু মঙ্গল দ্বারা পীড়িত। এই জায়গাটা একটু ডিস্টারবেন্সেস। এবং বিবাহের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নবাংশ ছক। সেই নবাংশ ছকেও সপ্তম ভাবটা খুব একটা পীড়িত নেই, কিন্তু তার যে সপ্তম পতি সে কিন্তু একটু ডিস্টার্বিং অবস্থায় বসে রয়েছে। ফলে বর্তমান সময়ে যোগাযোগ হলেও তা কিন্তু সঠিক জায়গাটাকে আসবে না, অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা খেদ কিন্তু রয়েছে। একটু শেয়ার করবেন বিষয়টাকে, আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই না, একটু শেয়ার করবেন। ঠিক সঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক বলেছেন। জীবনে কিছু কিছু জায়গায় এমন কিছু জায়গা রয়েছে যেটাতে আপনি কিন্তু অনেকটা স্যাটিসফাইড নন, বিশেষ করে ব্যক্তিগত জীবনেও। এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড এরিয়াতেও কিছুটা প্রবলেম ফেস করতে হয়। তার মূল কারণ এখানে রবি যেহেতু কেতুযুক্ত হয়ে রয়েছে। এবং পিতার শারীরিক জায়গাটা লাস্ট 1.5 থেকে 2 বছর কিন্তু ডিস্টারবেন্সেস এর মধ্যে দিয়ে কিন্তু যাবে। একটু শেয়ার করবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, একটু খারাপই যাচ্ছে। অর্থাৎ একটা জন্মছক দেখে শুধুমাত্র জাতক জাতিকা না, তার পিতামাতার প্রেডিকশনও করা সম্ভব। এর জন্য শুধুমাত্র চিৎকার করার দরকার হয় না কোনো একটা কিছু পয়েন্ট মিলে গেলেও। এই যে সৌভাগ্য দর্পণে আপনাদেরকে সঠিক পথে সঠিক জিনিসকে তুলে ধরার চেষ্টা করা হয় প্রতিটা সময়। এবং এখানে ওনার হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু ভবিষ্যতে আরো কিন্তু ফেস করতে হতে পারে। এবং আপনার কেরিয়ার আপনি যেভাবে চাইছেন সেই জায়গাটা ইমপ্রুভাইজেশন 2026 সালের পর কিন্তু সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো প্রতিকার প্রতিবিধান বা কারোর সঙ্গে এর আগে কনসাল্ট করেছেন? না, আমি কিছু করিনি। এই জায়গাটাকে একটু রেকটিফাই করিয়ে নিন। এবং দশম স্থানটা যেটা আপনার পাওয়ারফুল রয়েছে কিন্তু প্রপার এনহ্যান্সমেন্ট হচ্ছে না, মানে প্রপার উন্নতিটা দিতে পারছে না, সেই জায়গায় ছোট্ট কিছু বাধা রয়েছে সেই জায়গাটা। এবং এই যে খঞ্জগুরু দোষ, এই 2-3টে জায়গাকে যদি একটু রেকটিফাই করে নিতে পারেন তাহলে কিন্তু এই জায়গাটা ইমপ্রুভাইজেশন হবে। এবং সেখান থেকে আপনি আপনার কেরিয়ারটাকেও সঠিকভাবে এবং ব্যক্তিগত জীবনটাকেও সঠিকভাবে কিন্তু এগোতে পারবেন। এবং অবশ্যই বলবো, বিবাহের ক্ষেত্রে কিছু জায়গায় প্রবলেম রয়েছে, অবশ্যই সেটাকে জোটক বিচার না করে বিবাহের জায়গাটা কিন্তু মুভমেন্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কি জায়গা ফেস করতে হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন শুধুমাত্র জেনে বসে থাকলে চলবে না, এটাকে 24 বছর বয়স, এই 24 বছর বয়স এখন দৌড়ানোর সময়, ঠিক কি না? হ্যাঁ, ঠিকই বলছেন। এই 24 বছর বয়সে যে সঠিক জায়গাটাকে যদি আপনি সঠিকভাবে অনুধাবন করে নেন, তাহলে এই যে আগামী যে কৌশিকী অমাবস্যা তিথি আসছে সেই তিথিটাকে, তারপর অমাবস্যা, মহালয়া অমাবস্যা তিথি, দীপান্বিত অমাবস্যা তিথি, এই তিথিগুলো যেগুলো আমাদের জীবনে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, বিশেষ করে যাদের এই প্রবলেমগুলো রয়েছে তারা যদি এই সময়টাকে, এই যে যোগ মহাযোগ, তাকে যদি সঠিকভাবে জীবনে ব্যবহার করতে পারে তাহলে 100% বলা যায় তার যে ইমপ্রুভাইজেশন হবেই। তার কারণ এই জন্মছক অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে কিন্তু ডমিনেট করার মতো ছক, কিন্তু কিছু জায়গা ইম্পালশন রয়েছে, সেই ইম্পালশনের জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একটু হলুদ গোলা জল কোনো কলা গাছের গোড়াতে অর্পণ করুন, এই উপাচারটা শুরু করুন। এবং তার সঙ্গে যে জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে একটু রেকটিফাই করার চেষ্টা করুন, ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে। ভালো থাকুন এবং জীবনে এগিয়ে চলুন। আমাদের যে আলোচনা ছিল যে এই যে পার্টিকুলার জন্মাষ্টমীর দিনে আমরা আর কি উপাচার করতে পারি, আমি ফাইন্যান্সিয়াল এরিয়াতে আপনার কি করে ইমপ্রুভাইজেশন করবেন তার একটা উপাচার বললাম। এবং তার সঙ্গে সঙ্গে সবকিছু ক্ষেত্রে একটা ইমপ্রুভাইজেশন আটকে যাচ্ছে তার একটা উপাচার আমি এখানে বললাম। যারা প্রমোশন চাইছেন বা ইমপ্রুভমেন্ট চাইছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না, তো এই দিনে শ্বেত বস্ত্র বা হলুদ বস্ত্র তো পরাবেনই, তার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে জলাভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরেও যখন জলাভিষেক করবেন, সেই জলাভিষেকের সঙ্গে শ্বেত চন্দন, একটু গোলাপ জল আর কাঁচা দুধ মিশিয়ে করবেন। তারপর আপনার কাছে জল দিয়ে তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং তার কাছে ক্ষীর অর্পণ করবেন এবং ক্লিং মন্ত্র জপ করবেন। যারা চাইছেন
পারিবারিক ক্ষেত্রে ইম্প্রুভাইজেশন, পরিবারের জায়গাটাতে ইমপ্রুভ করতে চাইছেন, পারিবারিক ক্ষেত্রে মাঝে মাঝে কিছু না কিছু সমস্যা ফেস করছেন, তারা কি করবেন? তাদের জন্য অবশ্যই একটু শ্বেত চন্দন, তার সঙ্গে কেশর এবং তুলসী এটিকে দিয়ে আপনার জলাভিষেক করুন এবং তার সঙ্গে সঙ্গে ক্লিং মন্ত্র জাপ করতে থাকুন এবং ওং বাসুদেবায় নমঃ এই মন্ত্র জাপ করতে থাকুন। এটা রেগুলার ওয়াইজ করুন, তাহলে দেখবেন আপনার যে ইম্প্রুভাইজেশন, আপনার পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা, সে আস্তে আস্তে করে সেটা নিয়ন্ত্রিত হবে। যারা প্রচুর পরিমাণ রোগের মধ্যে বারবার ধরে আটকে যাচ্ছেন বা অনেক ট্রিটমেন্ট করছেন কিন্তু রোগের প্রপারলি ইম্প্রুভাইজেশন পাচ্ছেন না, শ্রীকৃষ্ণকে আপনার মনের প্রার্থনাকে সঠিকভাবে জানান এবং তাকে ভক্তি ভরে তার কাছে নিজেকে অর্পণ করুন, দেখবেন আপনার ইম্প্রুভাইজেশন আসবেই। এবং এই দিনে জলাভিষেক করবেন এবং তার সঙ্গে দুধ ও মাখন সহযোগে করবেন এবং দুধ ও মাখন সহযোগে করার পর সেটাকে পরিষ্কার করে তাকে আবার প্রস্থাপিত করবেন। তাহলে দেখবেন আপনার এই এবং ক্লিং মন্ত্র জাপ করতে থাকবেন, তাহলে দেখবেন আপনার যে রোগের যে জায়গাটা সেটাই যে একটা ইম্প্রুভাইজেশন হচ্ছে। এবং আপনি যখন যে রোগের যে ঔষধ সেবন করেন, সেই ঔষধ সেবনের পর যে গ্লাসে জলটি খান সেটিকে উত্তর পূর্ব কোণে সেই গ্লাসটিকে মুভমেন্ট করে রেখে দিন। এই যে উপাচার, তার সঙ্গে এই বাস্তুর একটা প্রয়োগ, এটাকে যদি সংযোগ করতে পারেন তাহলে আপনার যে রোগের যে পরিধি, সেই পরিধিটা কিন্তু আস্তে আস্তে করে সংকুচিত হতে আরম্ভ করবে এবং মেডিকেশনের জায়গাটাও কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। এবং যারা চাইছেন যে বিবাহ ক্ষেত্রে সম্পর্ক বা সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে, একটা রূপোর বাঁশি এই দিনকে কোনো গোপাল মন্দিরে অথবা আপনার বাড়িতে যদি কোনো শ্রীকৃষ্ণ বা গোপাল থাকে তাকে অর্পণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে একটা হলুদ ফুল, একটু হলুদ মিষ্টি এবং তার সঙ্গে মাখন, গোলাপ জল এবং গোলাপের পাপড়ি দিয়ে জলাভিষেক করবেন। জাস্ট এই ফরম্যাটটাকে ফলো করুন, তাহলে দেখবেন আপনার যে সম্পর্কে যে টানাপোড়েন, বৈবাহিক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে টানাপোড়েন, সেই জায়গাটাও কিন্তু কন্ট্রোল হবে। দেখুন, আমরা আমাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিবিধ ধরনের কিন্তু সমস্যাগুলো পাই, সেই সমস্যাগুলোর একটা প্রপার অ্যানালিসিস, যেটা আমি আমার চেম্বার প্র্যাকটিসে দেখতে পাই যে বিবিধ সমস্যা, তারই একটা কিন্তু প্রকৃষ্ট এখানে কিন্তু একটা আউটলাইন এখানে তৈরি করার চেষ্টা করলাম। এবং এই দিনে নির্দিষ্ট এই জন্মাষ্টমী তিথির দিনে, জন্মাষ্টমীর দিন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা একটা তামার ঘটিতে জল রেখে দেবেন এবং সেই জলটা রাখার পরে তার পরের দিন সকালবেলা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে সেই জলটিকে অর্পণ করবেন এবং একটি দীপ দান করবেন এবং ওং বাসুদেবায় নমঃ এবং ক্লিং মন্ত্র জাপ করতে থাকবেন। দেখুন না আপনার প্রবলেমের ইম্প্রুভাইজেশন হতে আরম্ভ করে কিনা। কারণ অনেক উপাচার তো শুনছেন, অনেক জায়গা থেকে শাক সবজি অনেক কিছু শুনছেন, কিন্তু প্রপার যে শাস্ত্রীয় উপাচার সেটাকে যদি করতে পারে তাহলে ডেফিনেটলি সেখান থেকে কিন্তু ইম্প্রুভাইজেশন কিন্তু পাবেন। আশা করি সকলেই উত্তর, আমার যারা দর্শক আছেন এবং যিনি মেসেজ করেছিলেন আশা করি তিনি কিন্তু উত্তর পেয়ে গিয়েছেন। দেখুন, শুধুমাত্র জন্মাষ্টমী না, আপনারা যে কোনো বিষয় নিয়েই কিন্তু জানার অধিকার আপনাদের রয়েছে, কারণ সৌভাগ্য দর্পণ শুধুমাত্রই আপনাদের জন্যই কিন্তু অনুষ্ঠিত করা হয় এবং আপনাদেরই অনুষ্ঠান। দেখুন, ঈশ্বর কখনো সাধারণ অসাধারণ কারোর হতে পারে না, সকলের জন্য কিন্তু ঈশ্বর সমান। আর এবার আপনি বলুন, মহাদেব, গোপাল, যে কোনো বিষয় নিয়ে আপনাদের আলোচনা করার জায়গা কিন্তু রয়েছেন এবং আপনারা যে জানতে চাইছেন এটাই কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি তীর্থব্রতর কাছে। এবং দেখুন, আমি ঈশ্বরের পূজা করি মানেই ঈশ্বর আমার কেনা হয়ে যায় না, এই কথাটা এখনো যদি কেউ না বুঝে উঠতে পারে, আর কিছু জাস্ট বলার কিচ্ছু নেই। তিনি নাকি আবার মানুষের উপকার করবেন, আমি জানি আমার ঈশ্বর, আমার ভগবান, জাস্ট কিছু বলার থাকে না। এরকম বালক সুলভ আচরণ দেখে মাঝে মাঝে মজাও বেশ পাওয়া যায়, কিন্তু কি আর বলা যায়, সময় তো একদম থামতে বলছে। কিন্তু দেখুন, আমাদের যে পার্টিকুলার যে ফিজিবল জায়গা, সেই জায়গা অনুযায়ী আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনকে সঠিক নির্ধারিত জায়গায় নিয়ে যেতে পারি এবং যে কোনো জায়গাকে একটা প্রপার গোল, অর্থাৎ তার যে একটা গোল সেট করি, উদ্দেশ্যটাকে সেট করে আমরা যদি জীবনে এগিয়ে যেতে পারি এবং যদি প্রপার প্ল্যানিং করে সঠিক পরিকল্পনা করে যদি এগোতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে সঠিক পর্যায়ক্রমীয়তা এবং এই যে আমাদের সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানে যে গোল অফ ডেস্টিনেশন, যেটা আপনাদের কাছে বারবার ধরে তুলে ধরা হয়, সেই জায়গায় কিন্তু আমরা আমাদের সঠিক জায়গায় পৌঁছাতে পারি এবং আমাদের যে কাঙ্ক্ষিত সাফল্য, সেই সাফল্যকে কিন্তু আমরা সঠিকভাবে অর্জন করতে পারি। আজকের সময়তে একদম করা নাড়ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনগুলি আপনাদের যাতে আরো ভালো কাটে সেই প্রার্থনাই থাকবে এবং মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ।